সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? অনলাইন ক্লাসে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মীর মোহাম্মদ সোহেল রানা, প্রভাষক, বাংলা বিভাগ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়। অনলাইনে আজকে আমার তৃতীয় ক্লাস এবং আমি তোমাদের সামনে উপস্থাপন করছি লাল সালু উপন্যাসের সমাজ বাস্তবতা নিয়ে। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমাদের অনলাইন ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। সেই প্রত্যাশায় আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব লাল সালু উপন্যাসের সমাজ বাস্তবতা। সৈয়দ ওয়ালিউল্লাহ প্রথম উপন্যাস হচ্ছে লাল সালু। রচনাটিকে একজন প্রতিভাবান লেখকের দুঃসাহসী প্রচেষ্টার সার্থক ফসল বলে বিবেচনা করা হয়। ঢাকা ও কলকাতার মধ্যবিত্ত নাগরিক জীবন তখন নানা ঘাত প্রতিঘাতে অস্থির ও চঞ্চল। ব্রিটিশ বিরোধী আন্দোলন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 43-এর মনন্তর সাম্প্রদায়িক দাঙ্গা, দেশ বিভাগ, আবার নতুন রাষ্ট্র পাকিস্তান গড়ে তোলার উদ্দীপনা ইত্যাদি নানা রকম সামাজিক ও রাষ্ট্রীয় আবর্তে মধ্যবিত্তের জীবন তখন বিচিত্রমুখী জটিলতার বিপর্যস্ত ও উজ্জীবিত। নবীন লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ এই চেতনা জগৎকে বাদ দিয়ে তার প্রথম উপন্যাসের জন্য গ্রামীণ পটভূমি ও সমাজ পরিবেশ বেছে নিলেন। আমাদের দেশ ও সমাজ মূলত গ্রাম প্রধান। এদেশের বেশিরভাগ লোকই গ্রামে বাস করে। এই বিশাল গ্রামীণ জনগোষ্ঠীর জীবন দীর্ঘকাল ধরে অতিবাহিত হচ্ছে নানা অপরিবর্তনশীল তথাকথিত আধুনিক বৈশিষ্ট্যকে আশ্রয় করে। এই সমাজ থেকেই সৈয়দ ওয়ালিউল্লাহ বেছে নিলেন তার উপন্যাসের পটভূমি, বিষয় এবং চরিত্র। তার উপন্যাসের পটভূমি গ্রামীণ সমাজ, বিষয় সামাজিক রীতিনীতি ও প্রচলিত ধারণা বিশ্বাস। চরিত্রসমূহ একদিকে কুসংস্কারাচ্ছন্ন ধর্মভীরু শোষিত দরিদ্র গ্রামবাসী, অন্যদিকে শট প্রতারক ধর্ম ব্যবসা এবং শোষক ভূস্বামী। লাল সালু একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। এর বিষয় যুগ যুগ ধরে শেকড়গাড়া কুসংস্কারাচ্ছন্ন অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে সুস্থ জীবনাকাঙ্ক্ষার দ্বন্দ্ব। গ্রামবাসীর সরলতা ও ধর্মবিশ্বাসের সুযোগ নিয়ে ভণ্ড ব্যবসায়ী মজিদ প্রতারণার জাল বিস্তারের মাধ্যমে কীভাবে নিজের শাসন ও শোষণের অধিকার প্রতিষ্ঠা করেন তারই বিবরণে সমৃদ্ধ লাল সালু উপন্যাস। কাহিনীটি ছোট, সাধারণ ও সামান্য, কিন্তু এর গ্রন্থনা ও বিন্যাস অত্যন্ত মজবুত। লেখক সাধারণ একটি ঘটনাকে অসামান্য নৈপুণ্যের বিশেষণে আলো ফেলে তাৎপর্যমণ্ডিত করে তুলেছেন। শ্রাবণের শেষে নিকার পর এক মধ্যাহ্নে মহব্বতনগর গ্রামে মজিদের প্রবেশের নাটকীয় দৃশ্যটির মধ্যেই রয়েছে তার ভণ্ডামি ও প্রতারণার পরিচয়। মাছ শিকারের সময় তাহের ও কাদের দেখে মতিগঞ্জ সড়কের ওপর একটি অপরিচিত লোক মুনাজাতের ভঙ্গিতে পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে আছে। পরে দেখা যায় এই লোকটি গ্রামের মাতব্বর খালেক ব্যাপারীর বাড়িতে সমবেত গ্রামের মানুষকে তিরস্কার করছে। আপনারা জাহেল, বেএলেম, আনপাড়ো। মুদাস্সির পীরের মাজারকে আপনারা এমন করে ফেলে রাখছেন। অলৌকিকতার অবতারণা করে মজিদ নামের এই ব্যক্তি জানায় যে পীরের স্বপ্নাদেশে মাজার তদারকির জন্যই তার এই গ্রামে আগমন। তার তিরস্কার ও স্বপ্নদেশের বিবরণ শুনি গ্রামের মানুষ ভয়ে এবং শ্রদ্ধায় এমন বিগলিত হয় যে তার প্রতিটি হুকুম তারা পালন করে গভীর আগ্রহে। গ্রাম প্রান্তের বাঁশঝাড় সংলগ্ন কবরটিকে দ্রুত পরিচ্ছন্ন করা হয়। ঝালরওয়ালা লাল সালুতে ঢেকে দেওয়া হয় কবর। তারপর আবার
তারপর আর পিছু ফেরার অবকাশ থাকে না। কবরটিকে অচিরেই মাজারে এবং মসজিদের শক্তির উৎসে পরিণত হয়। যথারীতি সেখানে আগরবাতি মোমবাতি জ্বলে। ভক্ত আর কৃপাপ্রার্থীরা সেখানে টাকা পয়সা দিতে থাকে প্রতিদিন। কবরটিকে মুদাসসির পীরের কবর বলে শনাক্তকরণের মধ্যেও থাকে মসজিদের সুগভীর চাতুর্য। মুদাসসির শব্দের অর্থ নাম না জানা। মসজিদের স্বাগত সংলাপ থেকে জানা যায় শস্যহীন নিজ অঞ্চল থেকে বাগান্বেষে বেরিয়ে পড়া মসজিদ নিজ অস্তিত্ব রক্ষার স্বার্থে এমন মিথ্যার আশ্রয় নিয়েছে। আসলে এই প্রক্রিয়ায় ধর্ম ব্যবসায়ীদের আধিপত্য বিস্তারের ঘটনা এদেশের গ্রাম অঞ্চলে বহুকাল ধরে বিদ্যমান। সৈয়দ ওয়ালিউল্লাহর সমাজের একটি গুরুত্বপূর্ণ দিক যথাযথভাবেই এখানে তুলে ধরেছেন। মাজারের আইতেই অল্প কিছুদিনের মধ্যেই মসজিদ ঘর বাড়ি ও জমি জমার মালিক হয়ে বসে এবং তার মনোভূমির এক অনিবার্য আকাঙ্ক্ষার শক্ত সমর্থ লম্বা চওড়া একটি বিধবা যুবতীকে বিয়ে করে ফেলে। আসলে স্ত্রী রহিমা ঠান্ডা ভীতু মানুষ। তাকে অনুগত করে রাখতে কোনো বেগ পেতে হয় না মসজিদের, কারণ রহিমার মনেও রয়েছে গ্রামবাসীর মতন তীব্র ক্ষুধাভীতি। স্বামী যা বলে রহিমা তাই মনে প্রাণে বিশ্বাস করে এবং সে অনুযায়ী কাজ করে। রহিমার বিশ্বাস তার স্বামী অলৌকিক শক্তির অধিকারী। প্রতিষ্ঠা লাভের সাথে সাথেই মসজিদ ধর্মকর্মের পাশাপাশি সমাজেরও কর্তাব্যক্তি হয়ে ওঠে। গ্রামের মানুষের দৈনন্দিন জীবনে উপদেশ নির্দেশ দেয়। গ্রাম্য বিচার সালিশে সেই হয়ে ওঠে সিদ্ধান্ত গ্রহণকারী প্রধান ব্যক্তি। এক্ষেত্রে খালেক ব্যাপারেই তার সহায়ক শক্তি। ধীরে ধীরে গ্রামবাসীর পারিবারিক জীবনেও নাক গলাতে থাকে সে। তাহের কাদেরের বাপ মার মধ্যকার একান্ত পারিবারিক বিবাদকে কেন্দ্র করে তাহের কাদেরের বাপের কর্তৃত্ব নিয়েও সে প্রশ্ন তোলে। নিজ মেয়ের গায়ে হাত তোলার অপরাধে হুকুম করে মেয়ের কাছে মাফ চাওয়ার এবং সেই সঙ্গে মাজারে 5 পয়সার সিন্নি দেওয়ার। অপমান সহ্য করতে না পেরে তাহের কাদেরের বাপ শেষ পর্যন্ত নিরুদ্দেশ হয়। খালেক ব্যাপারে নিঃসন্তান প্রথম স্ত্রী আমেনা সন্তান কামনায় অধীর হয়ে মসজিদের প্রতিদ্বন্দ্বী আওয়ালপুরের পীরের প্রতি আস্থাশীল হলে মসজিদ তাকেও শাস্তি দিতে পিছপা হয় না। আমেনার চরিত্রে কলঙ্ক আরোপ করে খালেক ব্যাপারীকে দিয়ে তাকে তালাক দিতে বাধ্য করে মসজিদ। কিন্তু তবু মাজার এবং মাজারের পরিচালক ব্যক্তিটির প্রতি আমেনা বা তার স্বামীর কারোরই কোনো অভিযোগ উত্থাপিত হয় না। গ্রামবাসী যাতে শিক্ষার আলোয় আলোকিত হয়ে মসজিদের মাজার কেন্দ্রিক পশ্চাৎপদ জীবনধারা থেকে সরে যেতে না পারে, সেজন্যই সে শিক্ষিত যুবক আক্কাসের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে। সে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। মসজিদ এমনই কূটকৌশল প্রয়োগ করে যে আক্কাস গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এভাবে একের পর এক ঘটনার মধ্য দিয়ে ঔপন্যাসিক গ্রাম সমাজ ও মানুষের বাস্তব চিত্র লাল সালু উপন্যাসে ফুটিয়ে তুলেছেন। উপন্যাসটি শিল্পিত সামাজিক দলিল হিসেবে বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় সংযোজন। লাল সালুর প্রধান উপাদান সমাজ বাস্তবতা। গ্রামীণ সমাজ এখানে অন্ধকারাচ্ছন্ন স্থবির। যুগ যুগ ধরে এখানে সক্রিয় এই অদৃশ্য শৃঙ্খল। এখানকার মানুষ ভাগ্য ও অলৌকিকত্ব গভীরভাবে বিশ্বাস করে। দৈব শক্তির লীলা দেখে নিদারুণ ভয় পেয়ে নিজেকে লুকিয়ে রাখে, নয়তো ভক্তিকে আপ্লুত হয়। কাহিনীর উন্মোচন মুহূর্তে দেখা যায় শস্যের চেয়ে টুপি বেশি, যেখানে ন্যাংটো থাকতেই বাচ্চাদের আমসি পড়া শেখানো হয়। শস্য যা হয় তা প্রয়োজনের তুলনায় সামান্য। সুতরাং ওই গ্রাম থেকে ভাগ্যের সন্ধানে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ মিথ্যার আশ্রয় নিয়ে যে গ্রামে গিয়ে বসতি নির্মাণ করতে চায়, সেই গ্রামেও একইভাবে কুসংস্কার আর অন্ধবিশ্বাসের জয় জয়কার। এই এমনই এক সমাজ
যার রন্ধ্রে রন্ধ্রে কেবলই শোষণ, আর শোষণ কখনো ধর্মীয়, কখনো অর্থনৈতিক। প্রতারণা, শঠতা আর শাসনের জটিল এবং সংখ্যাবিহীন শেকড় জীবনের শেষ প্রান্ত পর্যন্ত পরতে পরতে ছড়ানো। আর এইসব শেকড় দিয়েই প্রতিনিয়ত শোষণ করা হয় জীবনের প্রাণরস। আনন্দ, প্রেম, প্রতিবাদ, সততা, এইসব বোধ এবং বুদ্ধি ওই অদৃশ্য দেয়ালে ঘেরা সমাজের ভেতরে প্রায়শ ঢাকা পড়ে থাকে। এই কাজে ভূস্বামী, জোরদার এবং ধর্ম ব্যবসায়ী একজন আরেকজনের সহযোগী, কারণ স্বার্থের ব্যাপারে তারা একটা পথ তাদের এক। একজনের আছে মাজার, অন্যজনের আছে জমিজট, প্রভাব প্রতিপত্তি। দেখা যায় অন্য কোথাও নয়, আমাদের চারপাশেই রয়েছে এরূপ সমাজের অবস্থান। বাংলাদেশের যে কোনো প্রান্তের গ্রামাঞ্চলেই সমাজের ভেতরে ও বাহিরের চেহারা যেন এরূপ একই রকম। আবার এই বদ্ধ, শৃঙ্খলিত ও স্থবির সামাজিক অবস্থার একটি বিপরীত দিকেরও চিত্র আছে, তা হলো মানুষের প্রাণ ধর্মের উপস্থিতি। মানুষ ভালোবাসে, স্নেহ করে, কামনা, বাসনা এবং আনন্দ বেদনায় উদ্দোলিত হয়। নিজের স্বাভাবিক ইচ্ছা ও বাসনার কারণে সে নিজেকে আলোকিত ও বিকশিত করতে চায়। সংস্কার, অন্ধবিশ্বাস ও ভয়ের বাধা ছিন্ন করে সহজ প্রাণধর্মের প্রেরণায় আত্মশক্তির জাগরণ ঘটাতে চায়। কোনো ক্ষেত্রে যদি সাফল্য ধরা নাও দেয়, তবুও কিন্তু স্বপ্ন ও আকাঙ্ক্ষা বেঁচে থাকে। প্রজন্ম পরম্পরায় চলতে থাকে তার চাওয়া না পাওয়ার সাংঘর্ষিক রক্তময় হৃদয়ার্থী। এটা অব্যাহত থাকে মানব সম্পর্কের মধ্যে, দৈনন্দিন ও পারিবারিক জীবনে, এমনকি ব্যক্তি ও সমষ্টি মনোলোকেও।